কোনো মতে ভিড় ঠেলে বাসে একটা সিট পেয়ে বসতেই একজন বৃদ্ধা সামনে মহিলাদের জন্য রাখা সিটে কোনো মতে বসে আমার দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, এই জায়গাটা এলে আমাকে একটু নামিয়ে দিতে বলো তো। আমি ঠিকানাটা দেখলাম, মাথা নেড়ে সায় দিলাম। আমাকেও সেদিকে যেতে হবে টিউশনিতে। ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে কোলের উপর রেখে মোবাইল বের করে ডাটা অন করে নোটিফিকেশন চেক করছিলাম। বৃদ্ধা এক দৃষ্টিতে তাকিয়েই আছেন। একগাল হেসে বললাম, কিছু বলবেন? আমার হাসির চেয়েও চওড়া হাসি দিয়ে উনি বললেন, পেজ বই চালাও। কি বলছেন? ওই যে মোবাইলে দেখো কি বই সেটা। আমি হাসলাম, হ্যাঁ। মনে হলো উনি আমার সাথে কথা বলতে চাইছেন। আমার ঠাম্মি যখন মারা যায় তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমি কান্না করতে করতে নাকি জ্বর বাঁধে ফেলেছিলাম, এত ভালোবাসতাম ওনাকে। ছোট পিসি বাড়ি এলে ঠাম্মির কথা বলে বলে বিলাপ করে কান্না করার স্মৃতি এখনো কথায় কথায় বলে। তাই এমন বয়স্ক কেউ কথা বললে আপন আপন লাগে। এই মানুষগুলোর মধ্যেই আপন করার একটা প্রবণতা থাকে। ওনার সাথে টুকটাক কথা বললাম। উনিই প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। কে কে আছে, কি করি, পড়ালেখা শেষ, বাড়ি কোথায়, আমিও উত্তর দিচ্ছি। হঠাৎ উনি ওনার চেন নষ্ট হওয়ার হাত ব্যাগ থেকে একটা 5 টাকা ডায়েরি মিল্ক বের করে আমাকে দিয়ে বলে, এইটা নাও। আরে না না, আমি তো বাচ্চা না। নাও, তুমি আমার নাতির বয়সী। ওরা তো আমার ধারে কাছে আসে না, ধমক ছাড়া কথাও বলে না। আজ কতদিন পর এত কথা বলল কেউ। নাও নাও। ওরা নেবে কিনা জানি না, আমি ব্যাগে রাখি, যদি কেউ কখনো নেয়। ব্যাগের চেনটা বাঁধার ব্যর্থ চেষ্টা করছেন উনি। কথাটার সাথে ওনার যত দীর্ঘশ্বাস ছিল, আমারটা বোধহয় তার চেয়ে বেশি। আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। বাসের হেল্পার চেঁচিয়ে উঠতেই বললাম, চলে আসছে আপনার জায়গা, চলুন নামুন। আমিও সাথে নিয়ে নামলাম। বেশ বেগ পেতে হলো এমন বয়স্ক মানুষকে নামাতে। বাস থেকে নেমে কিছুটা হেঁটেই আমার টিউশনি। কিন্তু উনি এখনো বুঝতে পারছেন না কোথায় যাবেন, কারণ লেখাটাই পুরো ঠিকানা নেই। তাই কাউকে জিজ্ঞেসও করতে পারছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বললাম, কোনো মোবাইল নাম্বার আছে? উনি ব্যস্ত ভঙ্গিতে একটা পুরোনো মোবাইল বের করলেন। সিমের টাইম নেই, টাকা নেই, কোনো কলও আসে না। তার মধ্যে কয়েকটা নাম্বার পেলাম। একটাতে ফোন দিতেই ওদিক থেকে তীব্র মাইকের শব্দ ভেসে আসছে। এক মহিলা ফোন ধরেছেন। আমি বোঝানোর চেষ্টা করলাম কার জন্য ফোন দিয়েছি। উনি আমাকে ঠিকানাটা বললেন। আমি বললাম, কাউকে পাঠান ওনাকে নিতে, আমার কাজ আছে। উনি ব্যস্ত ভঙ্গিতে অন্য কাউকে ফোন ধরিয়ে দিলেন, হয়তো ছেলে। আমাকে বলল, তুমি নিয়ে আসো, দরকার হলে তোমাকে গাড়ি ভাড়া দিয়ে দেব, বাড়িতে কেউ নেই। মেজাজটা খুব খারাপ হলো। টাকা দেওয়ার থাকলে কাউকে পাঠিয়ে আনলো না কেন? কিন্তু ওনার দিকে তাকিয়ে আবার শান্ত হলাম। একটা রিক্সা ডেকে উঠলাম। স্টুডেন্টকে ফোন দিয়ে বললাম, 10 মিনিট পর আসছি। রিক্সায় উঠতেই উনি আকুল স্বরে বলল, তোমাকে কষ্ট দিচ্ছি, কি করব? মানুষ বুড়ো হলে নিজের ঘরে নিজেই বোঝা হয়ে যায়। আমার 4 ছেলে 4 মেয়ে, সবার কাছে আমি হচ্ছি ফলের ঠোঙা। কেনার সময় নেয়ার জন্য নিয়েছিল, ফল ঝুড়িতে ঢেলে নিল। এখন আমার স্থান আস্তা কুড়িয়ে। এখন কোথায় যাচ্ছেন? উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড় ছেলের বাড়িতে বড় অনুষ্ঠান, ওদের বিবাহ বার্ষিকী।
অনেক বড় অনুষ্ঠান, নানা মানুষজন আসে, বড় বড় নেতাও আনে ছেলেরা। আমি সেজো ছেলের বাসায় ছিলাম। ওখান থেকে গেলে হয়তো আমাকে একসাথে নিয়ে যেত। ওরা বেড়াতে গিয়েছিল ছেলে মেয়ে নিয়ে। আমি বাড়িতেই ছিলাম। একটা কাজের মেয়ে আছে, রান্না করে দেয়। এখন ওরা সেখান থেকেই ও বাড়ি গেল। আমাকে আনতে কে যাবে? তাই বলল, বাড়িতেই থাকো, পরের বছর এসো। বছরের একটা দিন সব ছেলে মেয়েকে একসাথে দেখি, নাতিদের দেখি। অনেকে তো আমাকে চেনেও না ঠিক। আত্মীয় স্বজনদের চোখে দেখি, এই তো শান্তি। পরের বছর আস্তে আস্তে নাও বাঁচতে পারি, তাই একাই বের হয়ে গেলাম। ওনার স্বরটা বয়সের জড়তায় নাকি মনের ভারে কাঁপছে আমি জানি না, তবে আমার মনে হলো স্বরটা আটকে আছে। রিক্সা নিয়ে থামতেই আমি থমকে গেলাম। বিশাল বড় প্যান্ডেল, নানা খাবারের সুঘ্রাণে মৌ মৌ করছে পুরো এলাকা। বাইরে থেকে বোঝা যাচ্ছে ভিতরে এক ঝাঁক মানুষ একসাথে কথা বলছে। ওনাকে নিয়ে ভেতর ঢুকলাম। কেউ কোনো আনন্দ দেখাচ্ছে না। ছেলেরা কিঞ্চিত বিরক্ত হয়ে বলছে, কোনো দরকার ছিল এই বয়সে এইভাবে আসা? পথে কোনো বিপদ হলে? কোমরে শাড়ি পেঁচানো গিন্নি গোছের একজন ট্রেতে করে সবাইকে কিছু এগিয়ে দিচ্ছেন। উনি বলে উঠলেন, বিপদ আপদ হলে তোমাদের না জ্বালা যন্ত্রণা ভোগ করতে হতো, ওনার কি? আমাদের নতুন নতুন উপদ্রব কিভাবে দেবে তার চিন্তাই তো ওনার ঘুম হয় না। তার সাথে সুর মিলিয়ে চেঁচিয়ে ওঠেন ভিতর থেকে আরও একজন। আমি ওনার দিকে তাকালাম। উনি অপরাধী ভঙ্গিতে হেসে বলছেন, আরে কিচ্ছু হবে না আমার, এই ছেলেটা নিয়ে এলো। উনি ভিড়ের মাঝে নিজেকে মেশাতে চাইছেন। এই কেমন আছিস তুই? কখন এলি? কত বছর দেখি না। ছেলে ভালো? কেউ মাথা নেড়ে সায় দিচ্ছে, কেউ এড়িয়ে যাচ্ছে। আমার দীর্ঘশ্বাসটা এখন জ্বলুনিতে পরিণত হচ্ছে। উনি হয়তো অভ্যস্ত। তখন গেটে একটা গাড়ি এসে থামতেই এগিয়ে গেল সবাই। বড় ঘরে বিয়ে দেওয়া ছোট মেয়ে আর তার জামাই, ওদের এনে কি আপ্যায়ন! লাগেজ নামাতে নামাতে ব্যস্ত সুরে বলছেন, তোমরাও কি করো না? বললাম এবছর না আসি, এতবার ফোন দিচ্ছ, গাড়ি পাঠিয়ে দিচ্ছ, তোমরা না বাপু। গিন্নি গোছের বউটা এখন তেল তেলে হাসিতে এগিয়ে এসে বলে, কি যে বলো, ঘরের অনুষ্ঠানে ঘরের মেয়ে না এলে হয়? আমি বেশ অবাকই হলাম। গাড়ি থাকলে ওনাকে আনতে পাঠাতে কি সমস্যা হতো? সে মেয়ে তো ওনার থেকেই এলো। বড় অদ্ভুত। আমি তাকিয়ে দেখছিলাম। উনি চেন ছাড়া ব্যাগটা থেকে চকলেট বের করে একে ওকে দিতে চাইছেন। যে যার মতো ব্যস্ত। বাচ্চারা কেউ কেউ নিচ্ছে, বড় নাতিরা নিচ্ছে না। ওরাও বুঝে গিয়েছে উনি এই ঘরে সত্যি একটা ঠোঙ্গা বা অনাহত। বড়রা সম্মান করে না, বাচ্চারা শিখবে কিভাবে? আমাদের ঘরে হয়তো বাবা মাকে দেখেছি ঠাম্মিকে কিভাবে সম্মান করতে হয়, তাই আমরা সে সাহস দেখানোর চিন্তাও করতে পারি না। আর এখনও তা না মেনে থাকতে পারছি না। এখনও শ্রদ্ধা করি। ওনার সাথে এখনও আরও 3টে চকলেট রয়ে গেল। আমি ওনার দিকে তাকিয়ে আছি। ভুলে গিয়েছিলাম আমাকে যেতে হবে। আমি বসে আছি দেখে সে গিন্নি বড় বউ ব্যস্ত ভঙ্গিতে 100 টাকা নোট এনে বলল, নাও টাকাটা। আমি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছি। উনি বলল, 20 টাকা খরচ হয়েছে আমি জানি, বাকিটা তুমি রেখে দাও, কষ্ট করে এলে, বাড়িতে কেউ নেই আনার জন্য। আমি আরও শূন্যতা চোখে তাকালাম। জানি বেয়াদবি হয়ে যাবে, তাও না বলে পারলাম না। সত্যি বাড়িতে অনেকজন আছে, কিন্তু মানুষ নেই। গাড়ি আছে, সময় আছে, তবে ইচ্ছা নেই। কারণ এত বড় অনুষ্ঠানে এত লোকজনের ভেতর কোনো মানুষ নেই। আপনারা তো। আমি কথা শেষ করতে পারলাম না। উনি হুঙ্কার দিয়ে উঠলেন, এই মুখ সামলে কথা বলো। এসেছো, চা খেয়েছো,
টাকা নেই, বিদায় হও। আমার ঘরের ব্যাপারে কথা বলছে কেন? সব যেন থমকে গেল, সবাই চুপ হয়ে গেল। আমি গলা খাঁকড়িয়ে বললাম, আজ যেখানে আপনি, সেখানে একদিন আপনার শাশুড়ি ছিলেন। এইভাবে সব সামলানো গিন্নি? তো আজ যেখানে উনি, কাল সেখানে আপনি থাকবেন না তো? আমি আর কিছু বলার সুযোগ দিলাম না। বৃদ্ধার কাছে গিয়ে ওনার হাত থেকে চকলেটগুলো নিয়ে বললাম, এগুলো আপনি আমাকে দেন। আপনার এই ভালোবাসা বোঝার যোগ্যতা ওদের নেই। মা বাবাকে দেখে না, সম্মান করতে ওরা শিখবে কিভাবে? তবে ওরা এইটাই শিখে নেবে শেষ বয়সে কিভাবে ওনাদেরও ঠোঙ্গা বানাতে হবে। আমি বেরিয়ে গেলাম। জানি এই সামান্য ব্যাপারটা কোনো প্রভাব ফেলবে না, হয়তো ওনাকেই দোষ দেবে এখন সবাই। আবার টিউশনিটা ছাড়লাম না, যদি আবার ওনার সাথে দেখা হয়। 6 মাস পর সত্যি একদিন ওনার সাথে আমার দেখা হলো। তবে উনি আমাকে দেখলেন না। আমি দেখলাম উনি শুয়ে আছে রাজরানী সেজে। ব্যস্ততার মাঝে যে মানুষটা অদেখত থাকতো সবার, আজ ওনাকেই ঘিরে ভীষণ ব্যস্ততা। সবার প্রাচুর্য দেখানো নতুন উৎস উনি। আজ কোনো অযত্নের ছোঁয়া নেই। মা বাবা মরে গেলে যত যত্ন পায়, এই যত্নটা যদি বেঁচে থাকতে পায়, তাহলে বোধহয় ওনাদের আপ্লুত মনের শ্বাস সৌভাগ্য হয়েই সন্তানের উপর পড়ত। সে 4টে চকলেট এখনো আমার ব্যাগে। একটা হাতে নিয়ে ওনার নিথর হাতে কানে কানে বললাম, আপনি ফলের ঠোঙ্গা নন, আস্ত একটা বৃক্ষ।